আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আমরা ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করতে চাই বলেছেন মির্জা ফখরুল। এরপর জানিয়ে দেব আমরা কোনো ব্যর্থ নির্বাচন চাচ্ছি না বলেছেন জামাত আমির। এদিকে আওয়ামী লীগের আমলের পাচার হওয়া সম্পদ যেভাবে উদ্ধার করতে পারে বাংলাদেশ। আরও জানিয়ে দিব মামলার তদন্ত শেষে নিরপরাধ সবাইকে বাদ দেওয়া হবে বলেছেন আইজিপি। সর্বশেষ জানিয়ে দেব বিএনপির ঢাকা মহানগর উত্তরের কমিটি বাতিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। আমরা ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করতে চাই বলেছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ভোট দিতে চাই, ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করতে চাই। শনিবার 28 সেপ্টেম্বর বিকেলে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ 15 বছর ধরে শেখ হাসিনা এই বাংলাদেশের মানুষের ওপর অত্যাচার নির্যাতন করে আমাদের অসংখ্য মানুষকে হত্যা করেছে। তিনি নিজে ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। বিএনপি মহাসচিব বলেন, দেশের মধ্য থেকে তারা ষড়যন্ত্র করেছে, লুটপাট, চুরি ও বিদেশের টাকা পাচার করেছে। এগুলো ভুলতে পারছে না। তারা ভাবছে যদি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারতাম তাহলে আবার চুরি করতে পারতাম, লুটপাট করতে পারতাম। এজন্যই দেশের শিল্প কারখানা, বিশেষ করে পোশাক শিল্প ধ্বংসের জন্য উঠে পড়ে লাগছে। তাদের সঙ্গে বাইরের শক্তি কাজ করছে। তারাই করছে যাদের স্বার্থ রয়েছে। তারা জানে আমাদের শিল্প ধ্বংস হলে তাদের দেশে কাজ চলে যাবে। আমরা কোনো ব্যর্থ নির্বাচন হচ্ছি না বলেছেন জামাত আমির। আমরা কোনো ব্যর্থ নির্বাচন হচ্ছি না বলে জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার 28 সেপ্টেম্বর রাতে কক্সবাজারের নিহত সেনা কর্মকর্তা তানজিম সরওয়ার নির্জনের গ্রামের বাড়ি টাঙ্গাইলে গিয়ে তার পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের একথা বলেন তিনি। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা দুটি রোডম্যাপ দিচ্ছি। একটা সংস্কারের জন্য, সেই রোডম্যাপের নির্দিষ্ট হতে হবে কি কি বিষয়ের সংস্কার হবে এবং কতদিনের ভিতরে সংস্কার হবে। সংস্কারের রোডম্যাপ যদি সফলতা হয় তাহলে পরবর্তী দেরি না করে নির্বাচনী রোড দিতে হবে। কিন্তু প্রথমটা যদি সফল না হয় তাহলে দ্বিতীয়টা ব্যর্থ হবে। আমরা কোনো ব্যর্থ নির্বাচন চাচ্ছি না, আমরা একটা সফল নির্বাচন চাচ্ছি। কক্সবাজারে নিহত সেনা কর্মকর্তার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন যে ডাকাত দল এই ঘটনার সাথে জড়িত। তারা 1 মাস আগে জামিনে বের হয়েছে। এরপর তারা বিশাল একটি দুর্ঘটনা ঘটিয়েছে। এরকম আরও অনেকেই জেল থেকে জামিন পেয়েছে। সরকারকে এগুলো দেখতে হবে। তিনি আরও বলেন, দেশ আমাদের সবার, কোনো দল এবং ব্যক্তির নয়। এই দেশ 18 কোটি মানুষের। তাদের স্বার্থে যা করা দরকার সবই করতে হবে। শেখ হাসিনার প্রসঙ্গে তিনি বলেন, পালিয়ে যাওয়া কোনো ভালো জিনিস না। উনি চলে যাওয়ার পর মাঝে মধ্যে টেলিফোনের কথা শুনতে পাই। আমার মনে হয় তিনি এখান থেকে সরে গিয়েছেন। নিশ্চয় তিনি উপলব্ধি করেছেন দেশের মানুষ তাকে ভালোবাসে না। আওয়ামী লীগের আমলে পাচার হওয়া সম্পদ যেভাবে উদ্ধার করতে পারে বাংলাদেশ। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং সম্পদ জব্দ করার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের উচিত অন্য সব দেশের সরকারের সঙ্গে কাজ করা। 2022 সালের সেপ্টেম্বরের শেষের দিকে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যায়। তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রায় 4.7 বিলিয়ন মার্কিন ডলারের বাজেট সহায়তা চাইতে বাধ্য হয়। একই সময় যুক্তরাজ্যের দৈনিক দ্য ফিনান্সিয়াল টাইমস বাংলাদেশি ঘড়ি
সংগ্রহকারী আহমদ রহমানকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। আহমেদ রহমান হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাবশালী উপদেষ্টা সালমান এফ রহমানের ভাগ্নে। বর্তমানে সালমান এফ রহমান কারাগারে রয়েছেন। দ্য ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, দামি ঘড়ি ছাড়াও আহমেদ পরিবার যুক্তরাজ্যে কয়েক মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পত্তির মালিক। এর আগে আরেকটি নিউজ সাইট নেত্রনিউজে প্রকাশিত হয়েছিল, শেখ হাসিনার বোন শেখ রেহানা যুক্তরাজ্যে রহমান পরিবারের মালিকানাধীন একটি বাড়িতে থাকেন। কিভাবে আহমেদ এবং তার পরিবার এই বিপুল পরিমাণ অর্থ যুক্তরাজ্যে স্থানান্তরিত করেছে তা একটি ধাঁধার মধ্যে রয়ে গেছে, কারণ বাংলাদেশের আইনে সীমিত পরিমাণ অর্থই বিদেশে পাঠানো যায়। মামলার তদন্ত শেষে নিরপরাধ সবাইকে বাদ দেওয়া হবে বলেছেন আইজিপি। দেশের বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলার তদন্ত শেষে নিরপরাধ সবাইকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মঈনুল ইসলাম। শনিবার ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। আইজিপি বলেন, মব জাস্টিসের নামে কেউ আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা জামিনে রয়েছেন তারা নজরদারির মধ্যে থাকবেন, তারা আবার অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চলমান যৌথ অভিযান প্রসঙ্গে আইজিপি মঈনুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ২৩৮টি অস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশের লুণ্ঠিত অস্ত্রের মধ্যে ৭৫% উদ্ধার হয়েছে। অস্ত্র ব্যবহারকারী যেখানেই থাকুক কঠোর আইনের আওতায় আনা হবে। আইজিপি বলেন, আসন্ন দুর্গাপূজা উৎসবের মধ্য দিয়েই পালিত হবে। দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কোনো ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। সকল অপতৎপরতা রুখে দিতে হবে। আমরা পুলিশি কার্যক্রমের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই। আমরা প্রকৃত অর্থেই জনগণের বন্ধু হতে চাই। বিএনপির ঢাকা মহানগর উত্তরের কমিটি বাতিল। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কমিটি গঠনের ২ মাসের মাথায় তা ভেঙে দেওয়া হলো। শনিবার ২৮ সেপ্টেম্বর রাত ১২টার পর বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বাতিলের বিষয়টি জানানো হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে। যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে আহ্বায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ফুটবলার আমিনুল হককে সদস্য সচিব করে গত ৭ জুলাই এ কমিটি ঘোষণা করা হয়েছিল। নাম না প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন নেতা বলেন, হঠাৎ করে কেন কমিটি ভেঙে দেওয়া হয়েছে তা সঠিক কারণ জানি না, তবে এই ২ নেতার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ তো আছে। এটুকু নিশ্চিত যে তাদের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ না থাকলে কমিটি ভেঙে দেওয়ার কথা নয়।